হার্নিয়া কিন্তু বেশ জটিল রোগ। এই রোগের উপসর্গ হিসেবে সাধারণত ব্যথাটাই দেখা দিতে পারে। হার্নিয়া রোগ হলে চিকিৎসকরা সাধারণত এটাকে অস্ত্রোপচার করতে বলেন, মানে অপারেশন করতে বলেন। কিন্তু এই অপারেশন করতে অনেকেই নারাজ থাকেন, করতে চান না। দীর্ঘদিন হার্নিয়া যদি থাকে কারো শরীরে কি হতে পারে বা কি ধরনের সমস্যা পড়তে পারেন, দর্শক আজ পুরো অনুষ্ঠান জুড়ে জানবো হার্নিয়া রোগ নিয়ে। আমি ডাক্তার শারমিন জামান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনের স্বাস্থ্য বিষয়ক আয়োজন কেমন আছেন অনুষ্ঠান। দর্শক, হার্নিয়া নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সাথে আছেন একজন বিশেষজ্ঞ অতিথি। আমাদের সাথে আছেন ডাক্তার রাজীব দে সরকার, জেনারেল সার্জারি বিশেষজ্ঞ, জেলা সদর হাসপাতাল রাজবাড়ী। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনাদেরকেও ধন্যবাদ এরকম মজার একটা টপিকে কথা বলার জন্য, সুযোগ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, আপনারা কিন্তু সরাসরি থাকবেন আমাদের সাথে। স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সরাসরি প্রশ্ন করবেন আমাদের বিশেষজ্ঞ অতিথিকে। আপনার এবং আপনার পরিবারে যে কারো হার্নিয়ার সমস্যা থাকলে কিন্তু প্রশ্ন করতে পারেন। আর এই অনুষ্ঠানটিকে একই সাথে ফেসবুক লাইভ হচ্ছে, আপনারা চাইলে লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। চলে যাই আজকে মূল অনুষ্ঠানে, যেখানে আজকে আমরা কথা বলবো হার্নিয়া নিয়ে। কিন্তু এই হার্নিয়াটা অনেকেই সাধারণত বুঝতে পারে যে যখন চিকিৎসকের কাছে যান, নানান রকম পরীক্ষা নিরীক্ষার পরেই বুঝতে পারেন যে তার হার্নিয়া হয়েছে। কিন্তু আসলে হার্নিয়া রোগটা কী ধরনের রোগ, এটা আসলে শুরুটা কিভাবে হয়? হার্নিয়া রোগটাকে এখন আর আনকমন বলা যাবে না। আমাদের রোগীরা তো আমাদেরকে সরাসরি এসেই বলে, স্যার আমার হার্নিয়া হয়েছে। মানে এইটা সম্বন্ধে মানুষজন এখন অনেক জানে, হ্যাঁ। এবং আমাদের বইয়েও এখন লেখা আছে এরকম, যেটা একটা সেলফ ডায়াগনোস্ট ডিজিজ আর কি। মানে এইটা মানুষ নিজেই, রোগী নিজেই বোঝে যে হার্নিয়া হয়েছে। তো তারপর যারা জানে না তাদের উদ্দেশ্যে বলে দিই, আমাদের শরীরের বাইরের যে দেয়ালটা আছে, অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, এটার ভেতর দিয়ে যদি ভেতরের কোনো কিছু বেরিয়ে আসে বা বেরিয়ে আসার চেষ্টা করে, সেটাকে আমরা হার্নিয়া বলি। এখন অনেকগুলো কারণে কিন্তু আসলে এই হার্নিয়া হতে পারে। মানে একটা স্বাভাবিক দেয়াল আছে, দেয়াল দিয়ে তো কোনো কিছু বেরিয়ে আসার কথা না, তাহলে দেয়ালের মধ্যে নিশ্চয়ই কোনো প্রবলেম হয়েছে। তাহলে একটা হতে পারে যে আমরা অ্যানাটমিক্যাল উইকনেস, দেয়ালটার মধ্যে কোনো গঠনগত কোনো একটা ঝামেলা তৈরি হলো। দেয়ালটাকে কি আমরা শরীরে যে আমাদের মাংসপেশি বা হচ্ছে চামড়া, হ্যাঁ, সবকিছু দিয়ে যে তৈরি, সবকিছু মানে আমাদের স্কিন, তারপর তার নিচে ফ্যাট থাকে, এর নিচে মাসেলের লেয়ার থাকে, এর নিচে আরেক স্তরের পর্দা থাকে। এই সবকিছু ভেদ করে যখন ভেতর থেকে বেরিয়ে আসতে চেষ্টা করবে কোনো একটা ডিফেক্টের কারণে, হ্যাঁ, সেটা অ্যানাটমিক্যাল উইকনেস হতে পারে, কোনো জন্মগত ত্রুটির কারণে হতে পারে, অথবা এমনও হলো যে তার আগে ওই জায়গায় একটা অপারেশন হয়েছে, সেখান দিয়ে বেরিয়ে আসতে চেষ্টা করছে। আবার এমনও হতে পারে যে তার শরীরে কিছু রোগ থাকে, কিছু কোলাজেন ডিজিজ থাকে, অথবা শরীরে অনেক সময় ডায়াবেটিস সহ আরো কিছু ক্রনিক ডিজিজ থাকে। এই ধরনের রোগের কারণে কিন্তু এই দেয়ালের যে স্বাভাবিক ক্ষমতাটা, এটা নষ্ট হয়। তখন ভেতরের যে অংশগুলো থাকে, আমাদের ভেতরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো থাকে, খাদ্যনালী থাকে, আমাদের একটা পর্দা থাকে, ওমেন্টাম থাকে, এগুলো ভেতর থেকে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করে। কখনো কখনো পুরোপুরি বেরিয়ে আসতে পারে, কখনো কখনো পুরোপুরি বেরিয়ে আসতে পারে না, বেরিয়ে আসার চেষ্টা করে বা বাড়ি দেয়। এই পুরো যে প্রক্রিয়াটা, এটাই কিন্তু মূলত হার্নিয়া। তাহলে কি বলতে পারি যে একদম শরীরের উপরে যদি শক্ত কেউ মাংসপেশি অনুভব করে, সেটাকে হার্নিয়া বলছে? না, সেরকম না। মানে হার্নিয়া রোগীরা যখন আমাদের কাছে আসে, তারা মূলত আমাদের কাছে যে কমপ্লেইনটা করে যে আমার এই জায়গাটা ফুলে যাচ্ছে, আবার ঠিক হয়ে যাচ্ছে। যেমন আমি যখন দাঁড়িয়ে আছি বা আমি যখন কাজের মধ্যে আছি, তখন ফুলে যাচ্ছে। আবার রোগীরা বলে আমি সবসময় ভালো থাকি, যদি আমি জোরে কাশি দেই বা একটু জোরে হাঁচি দেই, তখন বেরিয়ে আসার চেষ্টা করে। কিন্তু আমি যখন আবার শুয়ে থাকি বা যখন আমি বিশ্রাম নিই, তখন কোনো প্রবলেম হয় না। যেমন বিশেষত পুরুষদের কিন্তু কুচকির এপাশ দিয়ে যে হার্নিয়াটা হয়, ইনগুইনাল হার্নিয়া, এইটার কিন্তু সবচেয়ে কমন লক্ষণ হচ্ছে যে রোগী যখন কাশি দেবে, কাশি দেওয়ার সময় জায়গাটা ফুলে ওঠে। আবার যখন তার কাশি থাকবে না বা সে শুয়ে আছে, বিশ্রাম নিচ্ছে, তখন সেটা আগের স্বাভাবিক অবস্থায় চলে যায়। এই যে কোনো কিছু ফুলে আসা, আবার একা ঢুকে যাওয়া, এই রোগীরা কিন্তু এটা দিয়ে বুঝতে পারে যে আমার হার্নিয়া হয়েছে। আপনি বলেন যে পুরুষদের সাধারণত কুচকির কাছে অংশটাতে এরকম সমস্যা দেখা দিতে পারে। এছাড়া শরীরে অন্যান্য কোন জায়গায় মূলত বেশি হয়? এছাড়াও কুচকির জায়গাটা বাদ দিয়ে এছাড়াও আমাদের যে উপর পেট, আমাদের যে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, এখানে হার্নিয়া হতে পারে, ভেন্ট্রাল হার্নিয়া বলি আমরা। উপরের দিকে হার্নিয়া হতে পারে, আমরা এপিগাস্ট্রিক হার্নিয়া বলি। এছাড়াও আমাদের যে নাভিটা আছে, নাভিতে হার্নিয়া হয় ছোট বাচ্চাদের, আমরা আম্বলিকাল হার্নিয়া বলি। আবার বড়দেরও নাভির পাশ দিয়ে হার্নিয়া হতে পারে, সেটাকে প্যারা আম্বলিকাল হার্নিয়া বলি। আবার মেয়েদের যখন বড় সিজার হয়, অথবা শুধু মেয়েদের কেন, অন্য যে রোগের জন্য আমরা যে অপারেশনগুলো করি, বড় করে পেটগুলো একটু পেটটা কাটতে হয়, অনেক সময় এই ধরনের রোগীরও অপারেশনের 3 থেকে 4 বছর পরে, 5 বছর পরে ওই জায়গায় যদি একটা ডিফেক্ট থেকে যায়, অথবা ঠিক মতো জোড়া না লাগে, বা কোনো কারণে রোগীর শরীরে অপারেশন লাইনটাতে ওই জায়গা দিয়েও হার্নিয়া হতে পারে, এটাকে আমরা ইনসিশনাল হার্নিয়া বলি। আবার দেখা যায় যে পেটের
সামনেই যে মাংসের যে লেয়ারগুলোর কথা আপনি প্রথমেই বললেন, এইগুলোর ভেতর দিয়ে ওই হার্নিয়ার কন্টেন্ট ঢুকে যেতে পারে, হ্যাঁ, এবং সেটাকে আমরা স্পেজিলিয়ান হার্নিয়া বলি। আবার কুচকির মধ্যে একটা ধরনের বিশেষ হার্নিয়া হয়, স্লাইডিং হার্নিয়া। সুতরাং আসলে হার্নিয়ার অনেকগুলো রকম আছে এবং অনেক বেশ কিছু জায়গায় কিন্তু প্রত্যেকটারে কিন্তু আসল কথাটা এক, যেখান দিয়ে বের হওয়ার কথা ছিল না সেখান দিয়ে বেরিয়ে যাওয়া। এই জন্য রোগীরা খুব ইজিলি এটাকে ধরতে পারে যে আমার হার্নিয়া। আচ্ছা, এই যে ফিল করছে যে কোনো একটা অংশ ফুলে যাচ্ছে আবার ভিতরে চলে যাচ্ছে বা ফোলাটা রয়ে যাচ্ছে, এছাড়া কি আর কোনো কি লক্ষণ কি বুঝতে পারে? একটা লক্ষণ আছে, এই লক্ষণটাকে আমরা খুবই গুরুত্ব দিই, সেটা হচ্ছে ব্যথা হওয়া। মানে যখন রোগীর এরকম করে অনেক দিন দীর্ঘদিন ধরে ফুলে যাচ্ছে, ঢুকে যাচ্ছে, রোগীর আসলে এটা ছাড়া তেমন কোনো কমপ্লেইন থাকে না। কিন্তু কুচকির হার্নিয়ার ক্ষেত্রে বা ইনগুইনাল হার্নিয়ার ক্ষেত্রে রোগীরা অনেক সময় আমাদের কাছে আসে এবং বলে যে আমার প্রচন্ড ব্যথা হচ্ছে। আমরা কিন্তু এটাকে প্রচন্ড গুরুত্ব সহকারে নেই, কারণ যখনই ব্যথা হয় তখনই আমাদের মাথায় থাকে এটা হয় অবস্ট্রাক্টেড হয়েছে বা স্ট্র্যাঙ্গুলেটেড হয়েছে। মানে হচ্ছে যে অংশটা ভেদ করে ঢুকে গেল সেটার যে ব্লাড সাপ্লাইটা, এই ব্লাড সাপ্লাইটা অনেক সময় ফুটোর চাপে বন্ধ হয়ে যায়, কারণ জায়গাটা তো অনেক বড় না, ছোট ছোট হার্নিয়াগুলোতে বিপদ বেশি হয়, বড় হার্নিয়াগুলোতে বিপদ কম হয়, এটা বইয়ের কথাই বলছি। তো এই যে হঠাৎ করে তার ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে গেল, তখন তার প্রচন্ড পেটে ব্যথা শুরু হয়, কারণ তখন তার নাড়ি আটকে গেছে, সে খাবার খেয়েছে, খাবার পাস করতে পারছে না। এবং এই সব ক্ষেত্রে কিন্তু আমরা দ্রুত হাসপাতালে ভর্তি হতে পারি, কারণ এটার কিন্তু পরিণতি খুব ভয়াবহ হতে পারে, রোগীর জন্য জীবনঘাতীও হয় অনেক সময়। আচ্ছা আচ্ছা, মানে ব্যথাটা শুরু হওয়া মানে হচ্ছে এটা কোনো একটা বিপদগ্রস্ত অবস্থায় আছে এবং এমার্জেন্সি কন্ডিশন, যেটা আসলে আমরা বলি যে কোনো এমার্জেন্সি হলে যে একজন সরাসরি হাসপাতালে দৌড় দিতে হবে, সেরকম একটা কন্ডিশন। জি জি, অবশ্যই। কারণ স্ট্র্যাঙ্গুলেটেড হার্নিয়া এটা অবশ্যই একটা জীবনঘাতী অবস্থা, এটা একটা সার্জিক্যাল ইমার্জেন্সি। এটাকে আমরা সার্জারিতে যারা আছি আমরা বা একজন সাধারণ এমবিবিএস চিকিৎসক যদি বুঝতে পারেন রোগীর হার্নিয়ার কারণে পেটে ব্যথা হচ্ছে, তিনিও প্রচন্ড গুরুত্ব সহকারে নেন এই অবস্থাটাকে। আচ্ছা, আপনি বললেন যে এটা জন্মগত কারণে হার্নিয়া হতে পারে, এছাড়া আসলে কাদের জন্য ঝুঁকিপূর্ণ বেশি, কাদের হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে? যাদের কোনো একটা ক্রনিক ডিজিজ আছে, যেমন সেটা ডায়াবেটিস হতে পারে অথবা হাইপোথাইরয়েডিজম। আবার এমনও হতে পারে আমরা দেখেছি যে যাদের ওই বারবার অপারেশন হয়েছে, বারবার রিপিটেডলি সিজার হয়েছে, তাদের এটা হওয়ার সম্ভাবনা অনেক 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 বেশি। এটা নিয়ে একটু ডিলেমা আছে, অনেক সময় ওজনটা একটা বড় কারণ হয়ে যায় এটার জন্য, কিন্তু এটা নিয়ে আসলে কিছু ডিবেট আছে। এছাড়াও যদি তার অন্য কোনো ডিজিজ থাকে, যেমন কোলাজেন ডিজিজ থাকে, অথবা তার জন্মগতভাবেই যদি কোনো ত্রুটি থাকে, তার অ্যাবডোমিনাল ওয়ালটা যদি এটার মধ্যে কোনো ডেভেলপমেন্টাল অ্যানোমালি থাকে, এসব কারণে কিন্তু হার্নিয়া হতে পারে। যারা স্মোকিং করেন তাদের হার্নিয়া হওয়ার প্রবণতা অনেক 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 বেশি থাকে। সুতরাং হেলদি লাইফস্টাইলে যারাই থাকবেন না, সেটা ডায়েটারি লাইফস্টাইল হতে পারে, একটা বদ অভ্যাস হতে পারে স্মোকিং এর মতো, এদের কিন্তু হার্নিয়া হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি থাকবে। সেই ক্ষেত্রে কি নারীদের ক্ষেত্রে কি ঝুঁকিপূর্ণ হতে পারে? অবশ্যই অবশ্যই, মানে একজন ফিমেলের কিন্তু আসলে যেটা বলেন যে সিজারিয়ান সেকশন যদি বারবার যদি হয় বা এমন হয়েছে যে তার ওই জায়গা একই জায়গা দিয়ে তো সিজারটা যেহেতু করা হচ্ছে, ফলে ওই জায়গার যে মাসেলের স্ট্রেংথটা বা স্টেবিলিটিটা এটা অনেক কমে আসে। এটার কারণে কিন্তু একটা সেলাই আমি বারবার করছি, একটা জায়গায় আমি যখন কাটলাম, যখন আমি তাকে আবার সেলাই করলাম, আমি কিন্তু আসলে রোগীকে পুরো স্ট্রেংথ ফিরে দিতে পারি না, 70 থেকে 80% তার স্ট্রেংথ ফিরে আসে। এখন প্রতিবার যদি আমি এরকম করতেই থাকি, তাহলে কি হয়, ওই জায়গার মাসেলগুলোতে অনেক শক্তি কমে যায়। এবং আমাদের পেটের ভিতরে তো অনেকগুলো অঙ্গ থাকে, বড় বড় অঙ্গ থাকে, এগুলো নিজস্ব একটা প্রেশার আছে। সুতরাং অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালটা যদি আমাদের সুরক্ষিত না হয়, শক্তিশালী না হয়, এগুলো কিন্তু বাইরে বেরিয়ে আসতে চাইবেই। আর বারবার অপারেশন হয়ে যাওয়া, এর মধ্যে যদি সেই মায়ের অন্য কোনো শারীরিক সমস্যা থাকে, যেমন অনেক মায়ের আমাদের রক্তশূন্যতা থাকে, অনেক মায়ের ডায়াবেটিস থাকে, বা অনেক মায়ের এমন হয় যে প্রসবকালীন সময় ডায়াবেটিসটা ধরা পড়ে, তো এই ধরনের ক্ষেত্রে কিন্তু এই হার্নিয়া আরো জটিল আকার ধারণ করে এবং অনেক সময় জীবনঘাতীও হয়ে যায়। আচ্ছা, যদি কারো হার্নিয়া শুরু হয় বা বুঝতে পারে কেউ যে তার এই জায়গায় মাংসপেশিটা ফুলে যাচ্ছে বা কোনো একটা স্থান ফুলে যাচ্ছে, সেটা আসলে কতদিন পরে ব্যথা হতে পারে, বা এমন কি কোনো নিয়ম আছে যে বছরের পর বছর রয়ে গেছে কোনো অসুবিধা করছে না? এটা আসলে এরকম ভাবে আসলে ভবিষ্যৎবাণী করা যায় না। আমি যে প্রথমে যেটা বললাম যে ছোট হার্নিয়াগুলো বেশি বিপদ ঘটায়। ছোট হার্নিয়াগুলো অসুবিধাটা হচ্ছে ছোট হার্নিয়ার যে ডিফেক্ট সাইজটা, এই ডিফেক্টের ভেতরে দিয়ে নারীটা বা একটা ওমেন্টাম যখন ঢুকে গেল, এটা অনেক সময় ঢুকে গিয়ে আর বের হতে পারে না। তো ঢুকে গিয়ে যখন বের হতে পারবে না, তখন কিন্তু বিপদটা হবে। রিলেটিভলি বড় যে হার্নিয়াগুলো, এগুলো সাধারণত অবস্ট্রাকশন কম হয়, বা হলেও এগুলো আবার ঢুকে গিয়ে বেরিয়ে আসতে পারে। সুতরাং আমার মনে হয় হার্নিয়া হলে
পেইন শুরু হবে এটার জন্য অপেক্ষা না করে একজন সাধারণ আপনি একজন আপনার নিকটবর্তী যে কোনো একটা হাসপাতালে গিয়ে এমবিবিএস একজন চিকিৎসকের পরামর্শ নেন এবং তিনি নিজেই আসলে ওই আপনার শরীরে হাত দিয়ে বুঝতে পারবেন যে আপনার হার্নিয়া হয়েছে এবং তিনি আপনাকে বলে দেবেন আপনার পরবর্তীতে কি করতে হবে। কিন্তু রোগীরা তো বেশিরভাগ ক্ষেত্রে ভয় পায় যখন বুঝতে পারে যে তার হার্নিয়া হয়েছে, এখন চিকিৎসকের কাছে গেলেই তো অপারেশন করতে বলবে। অপারেশনটা কি লাগেই নাকি অপারেশন না করে সেটা সুস্থ হবে? আসলে এটা নিয়ে এত বেশি জনশ্রুতি বলি বা এটা নিয়ে এত বেশি ভুল ধারণা আছে বা কন্ট্রোভার্সি আছে, মানে যদি কারো আমি ডিফাইন করি যে তার হার্নিয়া হয়েছে, আমি একদম দ্ব্যর্থহীনভাবে বলতে চাই হার্নিয়া যদি আপনার রোগটি হয়ে থাকে তাহলে এটার একমাত্র চিকিৎসা সার্জারি। আপনাকে যে যাই বলুক, অন্য যেই পরামর্শ দিক না কেন, সে আপনার বন্ধু হতে পারে, আপনার আত্মীয় স্বজন হতে পারে, যেই হোক না কেন, সার্জারি ছাড়া আপনার এই হার্নিয়াটি ভালো করা সম্ভব না। সুতরাং হার্নিয়া রোগের যদি বলা হয় যে একমাত্র চিকিৎসা কি, সার্জারি। এখন বিষয়টা হচ্ছে যে আপনি চাইলে আপনার যে ক্রনিক ডিজিজগুলো আছে এগুলোকে যেমন আপনি কন্ট্রোল করতে পারেন, ঠিক আছে, তো এইগুলো আপনি যদি লাইফস্টাইল যদি মডিফাই করেন কিছুটা, হয়তো বা হার্নিয়াটা কিছুদিন আপনি ভালো রাখতে পারবেন, কিন্তু আলটিমেটলি এই হার্নিয়া রোগটা নির্মূল করতে গেলে আপনাকে সার্জারির পথেই হাঁটতে হবে, সার্জারি করতে হবে। সার্জারি মানেই সবার কাছে একটু ভয়ের ব্যাপার হয়, তারপর এখন যেহেতু সবকিছু আধুনিকতমভাবে চিকিৎসা করা হচ্ছে, সার্জারি কি কোনো আধুনিক চিকিৎসা আছে কিনা সেটা সম্পর্কে জানবো একটা বিরতি থেকে এসে। অবশ্যই দর্শক, সময় গেলে ছোট্ট একটি বিরতি নিয়ে সাথেই থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যে। বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি, আমি ডাক্তার শারমিন জামান। দর্শক, আজ আমরা কথা বলছিলাম হার্নিয়া নিয়ে এবং এই বিষয়ে কথা বলার জন্য আজ আমাদের সাথে আছেন ডাক্তার রাজদীপ দে সরকার। আমরা বিরতির আগে জানলাম যে আসলে কী কী কারণে বা কীভাবে বোঝা যায় হার্নিয়াটা, কিন্তু চিকিৎসা ব্যবস্থাপনা তো বললেন যে অপারেশন যেটা, কিন্তু আধুনিক সময় কি কোনো আধুনিক চিকিৎসা কি আমরা পাই যে হার্নিয়া অপারেশন করার জন্য? এটা অবশ্যই আছে। সারা বিশ্বে আসলে সব দিক থেকে অনেক এগিয়ে গেছে, একই সাথে আমরাও পিছিয়ে নেই। হার্নিয়া সার্জারিতে আগে যেটা হতো যে আমরা অনেকখানি পেট কেটে অপারেশন করতাম, মানে হার্নিয়া সার্জারির ক্ষেত্রে 3টা আর আছে, আমার নাম রাজীব আর দিয়ে, এবং 3টা আর আছে। একটা হচ্ছে রিডাকশন, একটা হচ্ছে রিপেয়ার, একটা হচ্ছে রিএনফোর্সমেন্ট। তাহলে আমি হার্নিয়া যেটা হয়েছে যে একটা জিনিস বেরিয়ে এসছে, এটাকে আমি ভেতরে ঢোকাবো, এরপর আমি জায়গাটাকে রিপেয়ার করব, এরপর এটাকে রিএনফোর্সমেন্ট করবো, একটা মেশ বা কিছু লাগাবো। এই পুরো প্রক্রিয়াটাই এখন ল্যাপারোস্কোপিক্যালি করা যায়, এটাকে আমরা মিনিমাল অ্যাক্সেস সার্জারি বলি। তো মানে পুরো কোনো জায়গায় পেট কাটতে হবে না, আমরা পেটের উপরে ছোট ছোট 3টা ফুটা করব, এই ফুটো দিয়েই আমরা এই সবগুলো কাজ করব। অর্থাৎ কিনা আমরা হার্নিয়ার কন্টেন্ট যেটা বা হার্নিয়ার স্যাকটা, এটাকে রিডিউস করব, রিপেয়ার করব, এবং যে মেশ বা একটা জাল লাগানো এই কাজটাও করব। অর্থাৎ কিনা রুগী যখন বাড়িতে যাবেন তিনি দেখবেন যে তার শরীরে কোনো কাটার দাগ নেই, মাত্র 3টা ছোট ছোট ফুটা আছে, একটা ফুটা 10 মিলিমিটারের, একটা 5 মিলিমিটার আর একটা 5 মিলিমিটার, এই 3টা ফুটা। এবং আসলে 1-2 মাস পরে রুগী যদি নিজে বলে না দেন তাহলে কেউ বুঝতেও পারবে না যে এই রুগীর পেটে কোনো অপারেশন হয়েছে। তো ল্যাপারোস্কোপিক সার্জারির সুবিধা হচ্ছে এটা। এছাড়াও আর যেটা হচ্ছে ল্যাপারোস্কোপিক সার্জারিতে রুগীকে খুব কম সময় হাসপাতালে থাকতে হয়, একটা বড় করে যদি আমি কাটি সেই কাটাটার সেলাই কাটতে হয়, সেই কাটাটাকে ড্রেসিং করতে হয়, ফলে একটা লম্বা সময় রুগীকে হাসপাতালে থাকতে হয়, এটা রুগীর অনেক কমে গেল। তো হার্নিয়া সার্জারি করে রুগী তো পরের দিনই বাসায় চলে যেতে পারে, সেটা ল্যাপারোস্কোপি করলে, হ্যাঁ পরের দিনই বাসায় চলে যেতে পারে। আর যদি এমন হয় যে, আর এটা আরেকটা ছাড়া একটা বিষয় আছে যে ব্যথা, যেহেতু আমি বড় করে কাটছি না, রোগীর খুব ব্যথা যে শরীরে হবে সেটাও না, আমার খুব একটা সামান্য ব্যথা হয় এবং ব্যথার জন্য যে পেইন কিলারগুলো আমরা দিই সেগুলো আমরা খুব লো ডোজে দিতে পারি। তো অ্যাজ এ হোল আসলে ল্যাপারোস্কোপিক সার্জারিটা করে আমরা হার্নিয়াটা তো নির্মূল করে দিলাম, একই সাথে রোগীর যে একটা বড় স্কার হয়, একটা ক্ষত চিহ্ন হয়, রোগীর যে অনেক বেশি ব্যথা হয়, দীর্ঘ সময় হাসপাতালে থাকতে হয়, এই সব কিছুকে আসলে আমরা কমিয়ে নিয়ে আসলাম। এবং এই ল্যাপারোস্কোপিক সার্জারির মাধ্যমে কিন্তু আসলে অধিকাংশ, আমি যতগুলো হার্নিয়াকে বর্ণনা করেছি একটু আগে এই শোতে, সবগুলোই মোটামুটি করে ফেলা সম্ভব। সবগুলো কি করে ফেলা সম্ভব এবং দ্রুততম সময়ে একদম সুস্থ হয়ে যাওয়াটা সম্ভব, সেটা যে কারোর ক্ষেত্রে, নারী বা পুরুষ যেই করছেন না কেন সম্ভব। আসলে হার্নিয়ার ক্ষেত্রে নারী পুরুষের কথাটা আমি এভাবে সবসময় বলি, হার্নিয়া এমন একটা রোগ, সে নারী পুরুষ শিশু এই ভেদাভেদটা করে না। একদম একদিনের যে নবজাতক শিশু তারও হার্নিয়া হতে পারে, একজন বৃদ্ধ মানুষেরও হার্নিয়া হতে পারে, নারী যে কোনো বয়সের নারী পুরুষ তার হার্নিয়া হতে পারে। মানে নারী পুরুষের ক্ষেত্রে, নারী পুরুষ বৃদ্ধ শিশু সকলের, মানে এরকম বলা যাবে না যে আসলে এই মানুষটার হার্নিয়া হওয়ার সম্ভাবনা। সুতরাং সবারই যেহেতু হতে পারে, আমার মনে হয় হার্নিয়া নিয়ে
সবারই সচেতন থাকাটা গুরুত্বপূর্ণ। কিন্তু জন্মগতভাবে যেটা হচ্ছে বলছেন যে তাদেরও অপারেশন করা সম্ভব, তাদের ক্ষেত্রে কি ধরনের অপারেশন করেন আপনারা? ল্যাপারোস্কোপি দিয়ে কি সম্ভব হচ্ছে? এই আসলে জন্মগত ক্ষেত্রে আসলে বাচ্চাদের দুটো হার্নিয়া আমরা বেশি চোখে পাই, একটা হচ্ছে আম্বিলিকাল হার্নিয়া আর একটা হচ্ছে ইনগুইনাল হার্নিয়া। ইনগুইনাল হার্নিয়াটা যদি হয় এটাকে বলা হয় ইলেকটিভ ইমার্জেন্সি, অর্থাৎ কিনা ইনগুইনাল হার্নিয়া যদি আমরা কারো দেখি যে কোনো ছোটবাবু আছে, আমরা তাকে যত দ্রুত সম্ভব এটাকে আসলে সার্জারির দিকে নিয়ে যাই, কারণ এই হার্নিয়াটার ওই যেটা বললাম অবস্ট্রাকশন হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আর যদি আম্বিলিকাল হার্নিয়া হয়, নাভির পাশ দিয়ে যে হার্নিয়াটা, এটা কনজেনিটাল হার্নিয়া আরেকটা, এটা হলে আমরা যেটা আমরা একটু ওয়েট করি। আমরা একটু এই কারণে ওয়েট করি কারণ যেহেতু একটা ছোট বাচ্চা, তার একটা অ্যানাটমিক্যাল উইকনেস তৈরি হয়েছে। এই উইকনেসটা এমনও হতে পারে বাচ্চার বয়সটা বাড়ার সাথে সাথে এই উইকনেসটা একটা সময় ঠিক হয়ে যেতে পারে। এই জায়গাটা গ্যাপ তৈরি হয়েছে, গ্যাপটা একটা সময় ঠিক হয়ে গেল। যদি ঠিক হয়ে যায় তাহলে হার্নিয়াটা তার একাই রিডিউস হয়ে যাবে। তাও বয়স সীমাটা কত থাকে? বয়স সীমাটা আমরা আসলে অপেক্ষা করি, কারো 6 মাস অপেক্ষা করতে, 8 মাস অপেক্ষা করতে, আমরা 18 মাস বা 3 বছর বয়স পর্যন্ত আমরা আসলে অপেক্ষা করতে পারি। এর মধ্যে যদি এটা আসলে ঠিক না হয় সেক্ষেত্রে তখন আমরা অবশ্যই সার্জারির দিকে যাব। এবং এই বাচ্চাদের যেটা বললাম এটাও আসলে দুইভাবেই করা সম্ভব, কিন্তু আমাদের দেশে যেহেতু আসলে ওই সেটআপটা খুব সীমিত, যে আসলে বাচ্চাদের আমরা খুব একটা আসলে মা বাবারাও চান না যে বাচ্চাদের, কারণ আসলে ল্যাপারোস্কোপিক হার্নিয়া সার্জারি করতে গেলে তো অ্যাবডোমেনের ভেতরে অনেকখানি গ্যাস দিতে হয়, তো অনেক সময় সেইটা অনেকেই চান না, ওই প্রসিডিউরটাও যেতে চান না। এই জন্য আসলে বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে ইনগুইনাল হার্নিয়া সার্জারির ক্ষেত্রে আমরা আসলে, এবং এটা আসলে খুব কম সময় লাগে এবং খুবই ছোট করেই কাটতে হয়। এটা ছোট্ট বাচ্চার শরীর তো, এটা এমনিতে খুব ছোট করে কাটতে হয় বলে এটা আসলে অনেক সময় আমরা ল্যাপারোস্কোপি করি না। এমনিতে খুব ছোট সময়ের একটা সার্জারি এবং খুব দ্রুতই সার্জারিটা করা যায়। আমাদের দেশের যারা স্বনামধন্য পেডিয়াট্রিক সার্জনরা আছেন তারা খুব স্মুথলি এবং খুব সুন্দর করে সার্জারিটা করেন। চমৎকার, শুনে ভালো লাগবে, কারণ শিশুদের ক্ষেত্রে হলে তো ব্যাপারটা অনেক জটিল হয়ে যেতে পারে যদি কোনো কারণে রেখে দেয়। এখন যারা অপারেশন করছেন বা করা হয়ে যাচ্ছে তাদের কি পরবর্তীতে আবার হার্নিয়া হওয়ার সম্ভাবনা থাকছে? এটাকে যদি উত্তর দিতে চাই তাহলে বইয়ের ভাষায় বলতে হবে, হার্নিয়া সার্জারির সবচেয়ে কমন যে কমপ্লিকেশন সেটা হচ্ছে রিকারেন্স। এবং এটা কিন্তু আমরা আসলে রোগীদেরকে বলিনি, কারণ আমাকে আসলে বুঝতে হবে হার্নিয়াটা কেন হয়েছিল। হার্নিয়ার কতগুলো প্রিডিসপোজিং ফ্যাক্টর আছে, যেমন একটা মানুষের কোষ্ঠকাঠিন্য আছে, তিনি দীর্ঘদিন ধরে তার কোষ্ঠকাঠিন্যের সমস্যা, এবং তিনি যে বাথরুমে যান, তিনি যে অনেক কষ্ট করে বাথরুম করছেন, পায়খানা করছেন, তার মলদ্বারে চাপ দিয়ে পায়খানা করতে হচ্ছে, এই যে স্ট্রেইনটা, এটার কারণে তার হার্নিয়াটা হলো। এখন ধরেন অপারেশনের পরেও তার একই সমস্যা রয়ে গেল, সেই কোষ্ঠকাঠিন্য নির্মূল করলো না, তাহলে তার কিন্তু আবার হতে পারে হার্নিয়াটা, এটাকে আমরা রিকারেন্স বলবো। আবার একটা মানুষ, তার অ্যাজমার সমস্যা আছে, সে দীর্ঘদিন ধরে অ্যাজমায় ভুগছেন, তিনি নিয়মিত চিকিৎসা হয়তো বা নেন না, এবং তার এই অ্যাজমার যে কাশি, তার কাশতে কাশতে তার হার্নিয়ার সমস্যাটা বেড়েছে। এখন আমি এই রোগীটার হার্নিয়া অপারেশন করে ফেললাম আমরা, কিন্তু তার অ্যাজমার চিকিৎসাটা হলো না, অথবা তিনি নিজে নিলেন না। এই রোগীটার কিন্তু এই অ্যাজমার জন্য তার কিন্তু আবার পরবর্তীতে হার্নিয়া হতে পারে। আবার কিছু পেশেন্ট আমাদের থাকেন যাদের প্রোস্টেট বড় থাকে, তো ফলে যেটা হয় তাদের মানে যে মিকচুরেশন, তাদের ইউরিনেশনের সময় খুব কষ্ট হয়, তারা যখন প্রস্রাব করতে যান তখন তারা খুব বেগ দিয়ে চাপ দিয়ে প্রস্রাব করতে হয়, তারা স্মুথলি সেই কাজটা করতে পারেন না। এখন এটার ক্ষেত্রে এটার জন্য হার্নিয়া হতে পারে। তো আমি এই হার্নিয়া তার অপারেশনটা করে দিলাম, কিন্তু তার এই রোগটাকে আমি আসলে কাল্টিভেট করলাম না, এটাকে আসলে ঠিক করলাম না, তখন কি হবে, তার ওই যে ফ্যাক্টরটা রয়ে গিয়েছিল এটার কারণে তার রিকারেন্স হতে পারে। আর কিছু কিছু রোগী আমরা পাই যাদের শরীরে অন্যদের তুলনায় রোগ প্রতিরোধ ক্ষমতা খুব কম থাকে, খুবই কম থাকে। এটা আমাদের সচরাচর দৈনন্দিন জীবনেও আমরা দেখি, ধুলাবালিতে গেলে সবাই তো আর হাঁচি দেয় না, কারো অ্যালার্জির সমস্যা। সুতরাং রোগ প্রতিরোধ ক্ষমতা যাদের কম থাকবে তাদের যে কোনো সার্জারির পর একটা কমন কমপ্লিকেশন হচ্ছে ইনফেকশন হওয়া। এখন কোনো কারণে যদি একটা রোগীর হার্নিয়া অপারেশনের পরে ইনফেকশন হয়, এই ইনফেকশনটাকে ডিল করার জন্য আমরা ওই ক্ষত স্থানটাকে আসলে অনেকভাবে রেডি করি, প্রিপেয়ার করি, ড্রেসিং করি, এটা কিন্তু পরবর্তীতে তার রিকারেন্সের কারণ হতে পারে। সুতরাং শুধুমাত্র যে আমার হার্নিয়া হলো, হার্নিয়ার চিকিৎসাটা করে ফেললাম, হার্নিয়া থেকে মুক্তি পেয়ে গেলাম, ব্যাপারটা সেরকম না। যে কারণে হার্নিয়াটা হয়েছিল, যে প্রিডিসপোজিং ফ্যাক্টরগুলোর কারণে হার্নিয়াটা হয়েছিল, সেই ফ্যাক্টরগুলোকে যদি আমি কারেকশন না করি তাহলে অবশ্যই রিকারেন্স হতে পারে। সুতরাং অবশ্যই আপনি যে প্রশ্ন করেছেন যে হার্নিয়া পরবর্তীতে অপারেশনের পরবর্তী কোনো জটিলতা হতে পারে কিনা, অবশ্যই হতে পারে। তাহলে এই ফ্যাক্টরগুলোকে আমাকে কন্ট্রোল করতে হবে। যদি কোনো কারণে ধরেন কন্ট্রোল করতে না পারলো, একবার অপারেশন করার পর আবার হলো, তার তখনও কি সে বারবার কি ল্যাপারোস্কোপি করতে হবে নাকি তখন তার জন্য এখানে আসলে সেভারাল স্কুল অফ থটস আছে, আলাদা আলাদা।
অনেক সময় কিছু কিছু আমাদের কয়েকজন স্বনামধন্য সার্জন আছেন, তারা বলেন যে আসলে যদি কারো একবার ল্যাপারোস্কোপি করে ওপেন করার পরে যদি কারো রিকারেন্স হয় তাহলে তার ল্যাপারোস্কোপি করা ভালো হয়। আবার যদি কারো ল্যাপারোস্কোপি করার পরে ওপেন করি সেক্ষেত্রে ওপেন করাটা অনেক সময় ভালো হয়। অর্থাৎ কিনা যদি কারো রিকারেন্স হয় সেক্ষেত্রে কি হয়, ওই জায়গার যে অ্যানাটমিটা, এই অ্যানাটমিটা তো আসলে আগের মতো থাকে না, কিছুটা চেঞ্জ হয়। তো সেই কিছুটা চেঞ্জ হলে এটা আসলে ওই যিনি সার্জন তিনি সিদ্ধান্ত নেবেন যে তিনি কোন প্রক্রিয়ায় তার সেটাকে রিপেয়ার করবেন। আমরা সবসময় বলি যে হার্নিয়া হচ্ছে একটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস, অর্থাৎ কিনা একজন এমবিবিএস চিকিৎসক তিনি যখনই রোগীকে দেখবেন তার জায়গাটা ফুলে আছে তিনি হাত দেবেন, আমরা কফ ইম্পালস টেস্ট করি, রিডিউসিবিলিটি টেস্ট করি, এটা দিয়ে কিন্তু আমরা বুঝতে পারি তার হার্নিয়া হয়েছে। কিছু কিছু অর্থাৎ কিনা হার্নিয়া ধরার জন্য কিন্তু আসলে কোনো পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন নেই, আলাদা করে কোনো ইনভেস্টিগেশন লাগছে না। কিন্তু কিছু কিছু হার্নিয়া আছে, এই হার্নিয়া গুলোকে আমরা কি পরিমাণে সার্জারি করব বা ডিফেক্টের সাইজটা কত বড় আছে, বিশেষ করে ভেন্টাল হার্নিয়াগুলোর ক্ষেত্রে বা আমাদের ইনসিশনাল হার্নিয়াগুলোর ক্ষেত্রে ডিফেক্টের সাইজটা কতখানি বড় আছে, অথবা যে মাসেলগুলো শরীরে আছে এগুলো কতটা পাকাপোক্ত আছে, অপারেশন করলে কেমন ফলাফল পাবো, এসব কিছু দেখার জন্য অনেক সময় আমরা সিটি স্ক্যান করাই অথবা একটা আলট্রাসোনোগ্রাম করাই। এটা করে আমরা আসলে দেখি যে আসলে হার্নিয়াটা কি অবস্থায় আছে, আমি কতটা সার্জারি করব, কতটা আমি জোড়াতালি লাগাবো। তো ওই যে যেটা প্রশ্নটা যেটা করলেন যে আসলে ল্যাপারোস্কোপি করব না ওপেন করব, এই সিদ্ধান্তটা অনেকখানি ওই যে আমরা একটা সিটি স্ক্যান বা একটা আলট্রাসোনোগ্রাম সেটা দেখার পরে সার্জনের নেওয়াটা সোজা হয়ে যায় যে আমরা আসলে কোন পরে আসলে রোগীর কতদিন সময় লাগবে সুস্থ হতে জানবো, কিন্তু একটা ছোট বিরতি থেকে আসি। দর্শক সময় গেলে ছোট্ট একটি বিরতি নিয়ে সাথেই থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যে। বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি, আমি ডাক্তার শারমিন জামান। দর্শক, আজ আমরা কথা বলছিলাম হার্নিয়া নিয়ে এবং এই বিষয়ে কথা বলার জন্য আজ আমাদের সাথে আছেন ডাক্তার রাজীব দে সরকার। আমরা হার্নিয়া সম্পর্কে তো অনেক কিছু জানলাম, অপারেশন পদ্ধতি সম্পর্কেও জানলাম, কিন্তু এই যে যাদের দ্বিতীয়বার বা তৃতীয়বারের জন্য যাদের অপারেশন করা হচ্ছে তাদের কি সুস্থ হতে কি একই সময় লাগছে প্রথমবার মতো, নাকি আরো বেশি জটিল হয়ে যায় ব্যাপারটা? সুস্থ হওয়ার সময়টা আসলে একই, কারণ একটা সার্জারি হলে তার আলটিমেটলি আউটকামের টাইমটা আসলে সুনির্দিষ্ট, সুস্থ হওয়ার টাইমটা খুব একই। আপনি বলেন যে সার্জারিটা প্রসিডিউরের মধ্যে শেষে আপনারা ভিতরে একটা ম্যাশ দিয়ে জায়গাটা বন্ধ করে দেন, আসলে এই ম্যাশ জিনিসটা কি, এটা কি দেয়া খুব বেশি প্রয়োজন বা পরবর্তীতে এটা কোনো ক্ষতি করে? কথা বললাম যে রিপেয়ার এবং রিইনফোর্সমেন্ট, এই রিইনফোর্সমেন্ট বা রিকনস্ট্রাকশন এই কাজটা করার জন্য হচ্ছে মেশ। আমি একটা জায়গায় একটা ডিফেক্ট হয়েছে, জায়গাটা ভেঙে গেছে, একটা দেয়াল যদি কল্পনা করি, এখন সেটাকে আমাকে নতুন করে গড়তে গেলে নতুন একটা জিনিস দিতে হবে, নতুন ইট লাগাতে হবে, এই মেশ আর কিছুই না, ওই জিনিসটাই। এটা মেশ মানে একটা জাল। আমরা মানে যেখানে আপনারা অপারেশন করছেন ওখানে লাগিয়ে দেওয়ার পর এটা কি থাকছে না পরবর্তীতে? না, এটা সবসময় তার শরীরে থাকবে, কারণ আসলে এটা অনেক ধরনের মেশ আছে। এই মেশগুলো প্রচন্ড বডি ফ্রেন্ডলি, হিউম্যান বডির জন্য ফ্রেন্ডলি। হ্যাঁ, সিনথেটিক মেশ আছে, প্রোলিন মেশ আছে, কম্পোজিট মেশ আছে, বায়োলজিক্যাল মেশ আছে, অনেক ধরনের মেশ আছে, বিভিন্ন দামের মেশ আছে। এগুলো শরীরে থেকে যায় এবং পরবর্তীতে শরীরে কোনো ক্ষতি করে না, এবং এগুলো কিছুদিন পরে রোগীর শরীরের একটা অঙ্গ হয়ে যায়, রোগী কখনো টেরও পাবে না যে তার এখানে মেশ আছে। মানে এটা সেরকম না যে একটা লোহার জাল যেটা শরীরে ফিল করা যাবে, সেরকম না। এটা খুব মিহি সুতার তৈরি একটা জাল মেশ, এটা পরবর্তীতে রোগীর অপারেশনের পরে রোগী ওখানে হাত দিয়েও টের পাবে না যে তার এখানে মেশ আছে। তার মানে আমরা বলতে পারি এটা শরীরের সাথে মিশেই যাচ্ছে, অনেকটা অংশে এটা থাকছে। আচ্ছা, যেহেতু বললেন যে এটা বিভিন্ন দামের হয়, তাহলে একটু জানতে পারি আপনার কাছে যে এই যে হার্নিয়া খুব সাধারণ একটা কমন একটা সমস্যাই বলতে পারি যে অনেকেরই হচ্ছে, যারা ঢাকায় নেই, ঢাকার বাইরে পেরিফেরিতে আছেন, তাদের আসলে যদি হয় তার অপারেশনের জন্য কি তারা ঢাকার বাইরে অপারেশন করতে পারবে নাকি তাদেরকে দৌড় দিয়ে ঢাকায় চলে আসতে হবে? এখানে হার্নিয়ার যদি বলি যে হার্নিয়ার চিকিৎসাটা আমাদের মোটামুটি বিভাগীয় শহর, জেলা সদর হাসপাতালে সবখানে এটা অ্যাভেলেবল আছে। আপনি যে কোনো মেডিকেল কলেজ হাসপাতালে যান, যে কোনো ইনস্টিটিউটে যান, যে কোনো জেলা ডিস্ট্রিক্ট সদর হাসপাতালে যান, এই হার্নিয়ার অ্যাভেলেবলই হচ্ছে। এবং আমাদের সরকারি বেশ কিছু হাসপাতালে এটার যে মেশ বা জালটা এটা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়, রোগীকে কিনতে হবে না। জালটার দাম এমনিতে যে খুব বেশি সেটা না, 300-400 টাকা থেকে শুরু করে 2000, 5000, 4000-এর মধ্যেই জালটা পাওয়া যায়। আবার আরো বেশি দামি জালও আছে, অনেকে অনেক দামি জাল পছন্দ করেন, দেশের বাইরে থেকেও অনেকে এগুলো ইম্পোর্ট করেন, সেগুলো তো কথা আলাদা, কিন্তু খুব স্বল্পমূল্যে জালটা পাওয়া যায়। আর জেলা সদর হাসপাতাল বা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু এই সার্জারিটা কিন্তু মানে প্রতিদিনই হচ্ছে প্রায়। এটা এমনই একটা কমন সার্জারি যে আমাদের প্রতিদিনই প্রায় করতে হচ্ছে। এখন হ্যাঁ, একটা হতে পারে যে ঢাকার ভেতরে বা মেডিকেল কলেজ হাসপাতাল, বিভিন্ন বিভাগীয় শহরে যে মেডিকেল কলেজগুলো আছে সেগুলোতে হয়তো বা ল্যাপারোস্কোপি হচ্ছে, আর জেলা সদর হাসপাতাল বা অন্যান্য যে হাসপাতালগুলো আছে যেগুলো কিছুটা ছোট, সেখানে হয়তো বা ল্যাপারোস্কোপি হচ্ছে না, সাধারণ যে নর্মাল আমরা ওপেন মেথড যেটাকে বলি সেভাবে হচ্ছে। কিন্তু হার্নিয়া সার্জারি আপনার নিকটবর্তী হাসপাতালে
মানে রেগুলারই হচ্ছে। তার মানে বলতে পারি যে আমরা আধুনিক যে চিকিৎসাটা ল্যাপারোস্কোপিক মাধ্যমে করা হয় এটা আমরা ঢাকার বাইরেও পাচ্ছি। জি অবশ্যই, যে কোনো জায়গাতে আমাদের যে কতগুলো সদর হাসপাতাল আছে সেখানে মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে বিশেষ করে ওখানে অবশ্যই পাওয়া যাচ্ছে। তাছাড়া কেউ যদি আরেকটু ভালো করে চিন্তা করে যে সরকারিতে তো অনেক সময় লাগছে, অনেক দুর্ভোগ হচ্ছে, ওখানে অনেক মানে অনেক ঝামেলা করে তাদের অপারেশন করতে হয় এরকম শোনা যায়, কিন্তু সেই তুলনায় কি বেসরকারিতে কি সুবিধা বেশি পাচ্ছে তারা? বেসরকারিতে সুবিধাটা যে বেশি ওরকম ভাবে বলবো না, কিন্তু বিষয়টা হচ্ছে যে ওই যে আমি যতটুকু গুড় দেব ততটুকু মিষ্টি হবে, ব্যাপারটা সেরকম। বেসরকারি হাসপাতালে গেলে সেখানকার যে আপনি সরকারি হাসপাতালে বেড ভাড়া নাই কোনো, আপনি 2 দিন থাকেন আর 10 দিন থাকেন, বেড ভাড়া নাই। কিন্তু বেসরকারি হাসপাতালে আপনি একটা স্বাভাবিক বেডও যদি ভাড়া নেন বা একটা কেবিন যদি ভাড়া নেন সেটা খরচ আছে। ল্যাপারোস্কোপির মেশিনের হয়তো একটা চার্জ ওই প্রতিষ্ঠান তারা নেবে। এছাড়াও জালটা যেহেতু সরকারি হাসপাতালের মতো সাপ্লাই থাকবে না, আপনাকে কিনে দিতে হবে, আপনার নিজের জালটা নিজেকেই পারচেস করতে হবে, সেই খরচটা যোগ হবে। সুতরাং বেসরকারি হাসপাতালের এই মানে অসুবিধাগুলো হয়তো বা একটু আছে যে আপনাকে একটু বেশি টাকা গুনতে হবে। আর সুবিধাটা যদি বলেন যে আসলে আপনি যেদিন যাবেন সেদিনই অপারেশনটা হয়ে গেল, আপনি তার পরের দিনই বাসায় চলে গেলেন, আপনার খুবই কম সময় স্টে করতে হলো। সরকারি হাসপাতালে হয়তো একটু বেশি স্টে করতে হয়, এটা স্টে করতে হয় হ্যাঁ সিরিয়ালটার জন্য, আর কিছু না, সিরিয়ালটার জন্য। কারণ আমাদের এই অপারেশনটা করার পরে রোগীকে বেশি আমরা হাসপাতালে রাখি না, কিন্তু যেটা হয় যে আসলে সব রোগীরাই তো সরকারি হাসপাতালে আসেন এবং আমরা তো আসলে রোগীদেরকে সরকারি হাসপাতালে বেশি সার্ভিস দেই। এটার কারণে আসলে দিলেও একটা শ্রেণী মানুষ আছেন যারা এখনো মনে করেন দেশে চিকিৎসা ভালো হচ্ছে না, আমি বাইরে দেশে চলে যাব, আর পার্শ্ববর্তী দেশে চলে যাচ্ছেন, চিকিৎসা করে চলে আসছেন। আসলে তাদের জন্য কি বলবেন? আমি বিনয়ের সাথে তাদের সাথে দ্বিমত পোষণ করি, কারণ অন্তপক্ষে হার্নিয়া সার্জারিতে বাংলাদেশ অগ্রগণ্য এবং আমাদের দেশের সার্জনরা বাইরের দেশে যান, সেখানে তারা গিয়ে প্রশিক্ষণ দেন এবং বাইরের দেশ থেকে অনেক সার্জন আমাদের দেশে আসেন, তারা এদেশে এসে শেখেন এবং আমাদের হার্নিয়া সার্জারি বা হার্নিয়া ল্যাপারোস্কোপিক সার্জারি আমাদের বড় বড় স্যারদের হাত ধরে এতটাই উপরে চলে গেছে, এতটাই অ্যাডভান্স লেভেলে চলে গেছে। আসলে আমি মনে করি না এই হার্নিয়া এই রোগের সার্জারির জন্য কারো আমাদের ভৌগোলিক সীমার বাইরে পা রাখার প্রয়োজন আছে। আমাদের দেশে হার্নিয়া সার্জারি খুবই নিখুঁতভাবে হচ্ছে, একদম জটিলতা মুক্তভাবেই হচ্ছে এবং খুবই সুন্দরভাবে হচ্ছে এবং খুব কম খরচে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ। খুব চমৎকার এই ব্যাপারটা যে আসলে দেশের বাইরে আমাদের দেশে চিকিৎসকরা গিয়ে তাদের শিখে আসছেন, সেখানে তো আমরা এখানে ভালো পাচ্ছি। একদম শেষ মুহূর্তে এসে একটা প্রশ্ন শুধু করবো আপনাকে, সেটা হচ্ছে অনেকে এখনো পর্যন্ত আছেন এত সুযোগ সুবিধা পরে যে হার্নিয়া হয়েছে তারপর অপারেশন করতে চাচ্ছেন না, আসলে তাদের জন্য কি বলবেন? আমার তাদের প্রতি অনুরোধ থাকবে, আপনি অনুগ্রহ করে আপনারা এই হার্নিয়া রোগের জন্য একজন চিকিৎসক দেখান, কারণ চিকিৎসক দেখা মাত্রই কিন্তু আপনাকে কি কি করতে হবে সব বলে দেবেন। পুষে রেখে আপনি নিজের বিপদ বাড়াচ্ছেন, কারণ এটা যখন একটা বড় রোগে পরিণত হবে, আপনার খাদ্যনালীটা যদি আটকে যায়, আপনার যদি অবস্ট্রাকশন হয়, আপনার যদি স্ট্র্যাঙ্গুলেশন হয়, হার্নিয়ার যে পরের জটিল স্টেজগুলো, তখন কিন্তু এটা শুধু হার্নিয়া সার্জারি থাকবে না, তখন একটা লাইফ সেভিং সার্জারি হয়ে গেল এবং অনেক বড় করে পেট কাটতে হবে, ল্যাপারোস্কোপির সুযোগ থাকবে না, আপনারই ভোগান্তি বাড়বে, আপনারই জটিলতা বাড়বে। সুতরাং সেটা না করে দ্রুত আপনি আপনার হার্নিয়ার জন্য চিকিৎসকের পরামর্শ, একজন সিম্পল আপনি একজন সাধারণ এমবিবিএস চিকিৎসকের কাছে গিয়ে পরামর্শ নিন, তিনি আপনাকে বলে দেবেন কি কি করতে হবে। অসংখ্য ধন্যবাদ ডাক্তার রাজীব সরকার, আপনি এত ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছেন, আমাদের দর্শকদের এত সুন্দর করে সবকিছু জানিয়েছেন। আপনাদেরকেও ধন্যবাদ এবং আপনাদের মাধ্যমে দর্শকদের প্রতি অনুরোধ থাকবে আপনারা হার্নিয়ার বিষয়ে সচেতন থাকবেন এবং এটা রোগটাকে পুষে রাখবেন না। অনেক ধন্যবাদ দর্শক, ধন্যবাদ আপনাদেরও যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আসলে সুষম খাদ্যাভ্যাস এবং নিয়ন্ত্রিত জীবনযাপন সকল রোগেরই কিন্তু চিকিৎসা। আপনি যদি একটু নিয়ম করে চলাফেরা করেন তাহলে নিজে এবং নিজের পরিবারকে নিয়ে সুস্থ থাকতে পারবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো পর্বে। আজ বিদায়।